অনুমতি ছাড়া এয়ারপোর্টে এসেছিস কোন সাহসে? তোকে বারণ করিনি? আমাকে বলা ছাড়া কোথাও যেতে? কথা অমান্য করার এত বড় দুঃসাহস কোথায় পেয়েছিস? ভালোবাসার ডোজ বেশি হয়ে গেছে? বলে গেছিস আমি কত খারাপ? আদরে যেমন মাথায় তুলেছি, তেমনি আছাড় দিয়ে মাটিতে ফেলতে 2 সেকেন্ড সময় নেব না। বলে অন্য হাতে মৌনতার ক্ষততে তুলো চেপে ধরল। ব্যথা আর জ্বালনিতে মৌনতা সইতে না পেরে রনর বুকের কাছে শার্ট খামচে ধরল। অতঃপর চোখ খিচে বন্ধ করে রনর নাকে কপাল ছুঁয়ে মাথা ঝুঁকে রইল। আলগোছে বিনুনি ছেড়ে দিয়ে রণথুতনি চেপে ধরে মুখ উঁচু করল মৌনতার। মৌনতাকে ইস পর্যন্ত করতে পারার সুযোগ না দিয়ে দ্রুত গলা পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ মেরে বলে উঠল, পাতুরে যদি ভেঙে দিই এখন? রনর শক্ত হাতের পিষ্টনে মৌনতার ফর্সা থুতনি গোলাপি হয়ে উঠল। ঠোঁটজোড়া গোল হয়ে আছে। রণ এক পলক দেখল সেই গোলাপি ঠোঁটজোড়া। তার ইচ্ছে হলো কামড়ে খেয়ে ফেলতে। মোহনীয় অগ্রাসী হয়ে ঠোঁটের কাছে তেড়ে এলো রণ, কিন্তু পরক্ষণে মৌনতাকে ছেড়ে দিয়ে বলে উঠল, কালই বাড়ি যাবি, নয়তো লাথি দিয়ে কোমরের হাড় ভেঙে ফেলবো। বুঝছিস কি বলেছে? মৌনতা মিনমিন করে বলল। তুমি বলেছিলে আমায় বিয়ে করবে আজ। এবার রণ দুটো ভ্রুই উপরে উঠল, সেই সাথে চোয়াল ঝুলে গেল। রণ অবাক হলো মৌনতার আর এক দুঃসাহসে। মেয়ে বলে কি, এটা কি সেই মৌনতা যে মৌনতাকে গাধি বলে রণ সকাল বিকেল চড়াতো? রণ উষ্ণ শ্বাস ফেলল, অতঃপর বলল, আমার চোট কোলাতে পারবি না। যখন তখন অধিকারের দোহাই দিয়ে তোকে বেকাবু করব। তুই ছোট মানুষ, ওসব তোর দ্বারা হবে না। তুই বাড়ি যা। আমি বাড়ি যাব না। তোমাকে না দেখে, তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারবো না আমি রণ ভাই। রুটা তোমার কাছে পড়ে থাকবে আমার। রণ ঠোঁট কামড়ে কিছু ভাবলো, এরপর নিজে ফোন করলো টিম ক্যাপ্টেন সোহানের কাছে। যেখান থেকে পারো একটা কাজে ধরে নিয়ে এসে সোহান, বাসর পেয়েছে। বলেই খট করে লাইন কেটে বলে উঠল, জেদ করলে হেরে গেলে ঘন্টা দুয়েক পর বড্ড পস্তাবি। এখনো সময় আছে, ভেবে বল। আমি কিন্তু খুব খারাপ। মৌনতা স্পষ্ট গলায় শুধালো, তুমি কতটা খারাপ রণ ভাই? যতটা খারাপ হলে তুই সবকিছু হরণ করার জন্য হিংস্র ও উন্মাদ হব, ততটা সব সব লুটে নেব। তোকে আঘাত করব, তুই অসহ্য হয়ে মুক্তি চেয়ে চিৎকার করবি, কিন্তু আমি তখন বধির হয়ে যাব রে মন। ওই উন্মাদনা থেকে তুই তো আমি ফেরাতে পারবি না। কি ভুল পথে পা বাড়ালি বলতো? বলেই ঘোর লাগা চোখে মৌনতার পানে তাকালো রণ। সেই দৃষ্টিতে কিছুটা ভরকালো মৌনতা, সেই সাথে ভীতও হলো। বুক দুরু দুরু করে কাঁপলো। মৌনতা বুকের কাছে ওড়না খামচে ধরে বলে উঠল, ভালোবাসা কি এমনই যন্ত্রণাদায়ক হয় রণ ভাই? সবটা জানি না, তবে আমারটা যন্ত্রণাদায়ক। জঙ্গলে থেকে থেকে আমি জঙ্গলি হয়ে গেছি। দরদ নেই হৃদয়, কঠিন মানুষ আমি। মৌনতা ফাঁকা ঢোক গিলে বলে উঠল, একটু তো কোমল হতে পারো। কোনো কোমলতা আশা করিস না, ওসব আমার ধাতে নেই। যেখানে ছুব ওখানে কালচিরে দাগ হবে, নয়তো আমার অবর্তমানে আমায় মিস করবি কি করে? ওই ব্যথা তোর ভালোবাসাগুলোই তো তোকে আমার জন্য শিহরণ তোলাবি ক্ষণে ক্ষণে। তখন তুই কেঁদে কেঁদে আমার স্পর্শ ভিক্ষা চাইবি। রণর কথা শেষ হতেই দরজায় টোকা পড়ল। রণ উঠে গিয়ে দরজা খুলতেই সোহানের সাথে একটা চিকন গড়নের খাটো পাতলা দাড়িওয়ালা মুরব্বির চোখে পড়ল। রণ তাকে দেখে কপাল কুঁচকাতেই সোহান বলল, হোটেলের পাশেই কাজী অফিস স্যার। বেশি খুঁজতে হয়নি, দু একজনের কাছে জিজ্ঞেস করতেই তথ্য পেলাম ওনার হাতের বাঁধন বড্ড মজবুত, কোনো ছাড়াছড়ির রেকর্ড নাই, এক কবলেই কবর পর্যন্ত। সোহানের কথায় কাজীকে আর একবার পরোক্ষ করে রণ বলল, কিন্তু দেখে তো মনে হচ্ছে ফু দিলে উড়ে যাবে সোহান। কথাখানা কাজীর এগোতে হোঁচট খেল। গায়ের রুমাল চেপে আঙুল তুলে কাজী বলল, সাইজ নিয়ে একদম রসিকতা করবে না, সাইজ ডাজেন্ট ম্যাটার। কাজীর ঔদ্ধত্যে রণর ইচ্ছে হলো আঙুল মুচড়ে ভেঙে গলা টিপে উঁচু করে রুমে ঢোকাতে, কিন্তু আপাতত এহেন ইচ্ছা মাটি চাপা দিল। এসব মানুষের বিশ্বাস নেই, যখন তখন বদদোয়া দিয়ে সংসারে ঝামেলা পাকাবে। রণ দরজা ছেড়ে সরে দাঁড়ালো। কাজী ফাঁকা জায়গা পেয়ে বুক উঁচু করে রুমে ঢুকে সোফায় আয়েশ করে বসলো। পাশে তাকাতেই ঘোমটা জড়ানো মৌনকে চোখে পড়ল। মনে মনে মৌনতাকে বেহায়া গালি দিল কাজী।
অসভ্য বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। বাপ মা ফেলে ঢ্যাং ঢ্যাং করতে করতে বিয়ে বসতে চলে এসেছে। কাজীর মনোভাব বুঝলো বোধহয় রণ। সে কাজীর সামনে সোফায় বসে সেন্টার টেবিলে রাখা নিজের বন্দুকখানা হাতে নিয়ে নাড়াচাড়া করলো। কাজী এই দৃশ্য দেখে ভয়ে জড়সড় হলো। রণকে গুন্ডা বদমাইশ লোক মনে হলো কাজীর। যেই বদমাইশ ছেলে মেয়েটাকে জবরদস্তি করে হোটেলে এনে বিয়ে করতে চলেছে। মৌনতার গলার ব্যান্ডেজ দেখে কাজীর সন্দেহ আরো জোরালো হলো। বিয়ের কাজ কোনো মতে শেষ হতেই পাশের থানায় গিয়ে অমানুষটার নামে কেস ফাইল করবে এটাও ভেবে রাখলো। রণ এবার ধমকে উঠল। এত মনে মনে কথা বলেন কেন? এত কথা বলার কোনো দরকার আছে আপনার? যে কাজ করতে এসছেন সেটাই করুন না। বড্ড তারা আমার, বুঝতে পারছেন না? কাজী বিস্ফোরিত চোখে রণকে দেখলো। এরপর ফাঁকা ঢোক গিলে বলল, মেয়ের গার্ডিয়ান লাগবে। মেয়ের পক্ষে পুরুষ লোক ব্যতীত এ বিয়ে বৈধ হবে না। রণ চরসূচক শব্দ করলো বিরক্তিতে। অতঃপর বলল, আমি ওর গার্ডিয়ান। বাড়িতে আমার চাইতে বড় গার্ডিয়ান আর নেই। আপনি বিয়ে পড়ান, বিয়েতে আমার মত আছে। কাজী প্রকুটি করে মৌনতাকে শুধালো। তোমার মত আছে মা? রণ উঁচু গলায় বলল, আবার কথা বাড়ে? মত আছে বলেই তো আমাকে এখানে ধরে এনে জোর চালাচ্ছে, এটুকু বুঝতে পারছেন না? এবার আর এক দফায় চমকিত হলো কাজী। এরপর একবার মৌনতাকে দেখলো আর একবার রণকে। শেষমেশ কাগজপত্র ঠিক করে মৌনতাকে শুধালো। মত থাকলে আলহামদুলিল্লাহ বলুন। কথাটা শুনে মৌনতার শরীর দুলে উঠল। অজানা আতঙ্ক কলিজায় কামড় দিল। মৌনতা শ্বাস নিতে পারছে না। ভয় কবজা করেছে সারা শরীর। মৌনতাকে নিশ্চুপ দেখে রণ খেপে গেল। সে বাজখাই গলায় বলল, নাটক মারাচ্ছিস? বেলকনি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো একদম 15 তলার নিচে। সব নাটক একবারে বেরিয়ে যাবে। মৌনতা তবুও নিশ্চুপ রইল। এবার আর দেরি সহ্য হলো না রণর। সে মৌনতার মাথায় চাটি মেরে বলল, কবুল বল হারামজাদি। মৌনতা ভয়ে ভয়ে ভেঙে ভেঙে বলল। কবুল। রণকে শুধানোর আগেই রণ বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। মিষ্টি আনো সোহান। সহসাই হাতের পেছন থেকে মিষ্টির বাক্স বের করে সোহান বলে উঠল। সোহানের উপস্থিত বুদ্ধিতে খুশি হলো রণ। পকেট থেকে 1000 টাকার একটা চকচকে নোট বের করে বলে উঠল। যাও ফুর্তি করো। সোহান ঠোঁট টিপে বলল, কিছুই ভুলিনি সোহান। ঘরে বোতল আর সাদা হাতে কিনে বাড়িতে নিয়ে আসায় একই জিনিস। ওই যে বসে আছে আইটেম, আমারই চাচাতো বোন। ওকে পালা দুঃসাধ্য। এত কম সরকারি বেতনে তাকে পালতে পারবো না। আর ঝামেলা না পাকিয়ে এখান থেকে ছটকে পড়ে। হাতে 5 ঘন্টা সময় বাকি আছে, আর প্রত্যেকটা মুহূর্ত এখন ইম্পর্ট্যান্ট। স্তব্ধ নীরব কক্ষে সোফার উপর পা গুটিয়ে বসে আছে মৌনতা। তখনকার ভয়ের রেশ এখনো কাটেনি তার। রণ বেশ কয়েকবার আর চোখে মৌনতাকে পরোক্ষ করল। এরপর গায়ের হুডি খুলে পাশের ডিভানে ছুঁড়ে ফেলে গমগমে গলায় বলল, রুমে চল, কথা আছে। মৌনতা ভয়ের চোটে পুরো কথা শুনল না যেন। তার শরীর অর্থব শক্তিহীন, পা দুটো ঝিরঝির করছে বিটিভির সিগন্যালের মতো। কোনো হুদবুদ নেই সেগুলোতে। মৌনতাকে ঠায় বসে থাকতে দেখে রণ বলে উঠল, তুই অযথা সময় নষ্ট করছিস মৌন। আমার সঙ্গে ভেতরে চল। মৌনতা ফ্যাল ফ্যাল চোখে রণর মুখে পানে তাকালো। এবারও সে বুঝতে পারছে না পরবর্তী ঘটনা ঠিক কি ঘটতে চলেছে। রণর মস্তিষ্ক জ্বলে উঠল। মুখের কোমল ভাব গায়েব হলো। সামনে বসা অবাধ্য রমণী তার সদ্য বিবাহিতা স্ত্রী। কোথায় স্বামীর কথাবার্তা আদেশ উপদেশ শোনার জন্য মুখিয়ে থাকবে, তা না করে আকাশে তাকিয়ে তারা গুনছে। এখনই এহেন দুর্দশা হলে বাকি দিন কি করে যাবে? রণ তবুও নিজেকে কিছুটা সামলালো। এরপর মৌনতার বাহু চেপে ধরে অল্প তেজি গলায় বলল, ইচ্ছে করে ইগনোর করছিস। 2 বার ডেকেছি, একবার সাড়া দিচ্ছিস না। এইভাবে যদি থাকতে চাস তবে ফল কিন্তু দারুণ ভয়াবহ হবে। পরের ঝড় আর সামাল দিতে পারবি না। ঘরে চল। মৌনতা চমকে উঠল রণর কথায়। কেমন কঠিন কঠিন কথা বলছে রণ, অথচ মৌনতার ভেতরটা দারুণ ভয়ে গুটিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে উঠেছে।
বুককে ব্যথা করছে। অপরাধবোধ গ্রাস করছে তুমুলভাবে। শায়লার হাস্যোজ্জ্বল মুখ আর বাবার মাথা বুলিয়ে ভরসার যোগান সব একে একে ভেসে উঠেছে চোখের সামনে। আর রেনুমা, যদি কোনোদিন এই ঘটনা রেনুমা জেনে যায়, সেদিন মৌনতা কি জবাব দিবে তাকে? দাদা ভাই, যিনি মৌনতাকে অত্যন্ত বিশ্বাস করেন, স্নেহ করেন, তার বেলায় যদি সুধায় আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না দাদু, এতই তারা তোমাদের? আমি কি মরে গেছিলাম? তুমি চাইলে আমি তোমাদের 4 হাত এক করতাম না? এই শিক্ষায় বড় করেছি তোমায়, এত আদর, ভালোবাসা, বিশ্বাসের এই প্রতিদান দিলে? এত বড় স্বাধীন চেতা কবে হলে মৌনতা সাবেরি? তখন কি প্রত্যুত্তর করবে মৌনতা? আবেগের বশে এহেন বড় ঝুঁকিপূর্ণ কাজ মৌনতা করে ফেলেছে ঠিকই, কিন্তু মুহূর্তে মুহূর্তে বিবেক তাকে শাসাচ্ছে। কোনো প্রেম, ভালোবাসা, অনুভূতি এখন কাজ করছে না মৌনতার মনে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে বাড়ির মানুষের প্রতিক্রিয়া মূলক কঠিন কঠিন কথাগুলো। শায়লাই অপরাধের জন্য মোটেও ক্ষমা করবেন না মৌনকে। চেলাকাট তুলে মেয়ের পিঠে মারতে এক মুহূর্ত বিলম্ব করবেন না তিনি। এত বড় অবাধ্য দুঃসাহসী মেয়ে কোন কুক্ষণে পেটে ধরেছিলেন তিনি? মৌনতা তপ্ত শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। তার মাথা ঘুরে উঠল ভয়াবহ সব চিন্তায়। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে পড়ে যেতে নিল সে। রণ তাৎক্ষণিক হাত বাড়িয়ে পেঁচিয়ে ধরল মৌনতার মেদহীন কটিদেশ, অতঃপর এক ঝটকায় কোলে তুলে ছুটল কক্ষের ভেতর। মৌনতা হাত গুটিয়ে রাখল রণর বুকে। পূর্বের ন্যায় অধিক উচ্ছ্বাসে গলা আর জড়িয়ে ধরল না। মৌনতাকে আলগোছে যত্নে বিছানায় শুইয়ে দিয়ে নিজের গায়ের হাতবিহীন কালো স্যান্ডো গেঞ্জি খুলে ফেলল রণ। তার খাসযুক্ত পেশিগুলো দৃশ্যমান হলো তাতে। শরীরের গড়ন নিখুঁত। যে কোনো রমণী এহেন শরীরের শিল্পে মুগ্ধ হয়ে সর্বত্র বিলাতে চাইবে। ইচ্ছে হবে একবার এই শক্ত শরীরটা আলতো করে ছুঁয়ে দিতে। ক্লিন শেভের মসৃণ চেহারাটা বড্ড ধারালো। হৃৎপিণ্ডের প্রতিটি কোষ কেটে ফালা ফালা করে দেবার মোক্ষম অস্ত্রতা। বাদামি পুরু ভেজা ঠোঁটজোড়া খতরনাক। অ্যাডাম অ্যাপেলের ক্রমাগত উঠানামা গলবিলে তৃষ্ণা জাগিয়ে কাতরিয়ে মারবে। আর উচ্চতা, সে তো চোখ ধাঁধানো। মৌনতা দেখল না রণর এহেন আকর্ষণীয় সৌন্দর্য। সে ছাদের উল্টো পিঠে তাকিয়ে রইল ডেড অফিসারের মতো। রণ মনে মনে ব্যথিত হলো নব্যবধূর এমন উদাসীনতায়। পরক্ষণেই ভেবে নিল মৌনতা বোধ করি ভয় পাচ্ছে, কারণ মেয়েটা বড্ড সরল আর ভীতু। রণ মনের রাগ গলা টিপে মেরে মনে ভালোবাসা আর দরদের ঝড় তুলল। অতঃপর ঝুঁকে গেল মৌনতার কাছে। হাত বাড়িয়ে ছুঁতে চাইল মৌনতার সুন্দর ঝলমলে চুল, কিন্তু মৌনতা একটা বালিশ টেনে মাঝখানে দেয়াল দাঁড় করালো। রণ স্তব্ধ হলো এই কাণ্ডে, তবুও মনকে বোঝালো। ফার্স্ট টাইম এটাই স্বাভাবিক। রণ মৌনকে একটু সহজ করার জন্য ব্যাকুল হয়ে বলল, তুই ভয় পাচ্ছিস মৌন? কেন পাচ্ছিস? আমি বলেছি না আমি থাকতে তোর কোনো ভয় নেই। এভাবে দেয়াল তুলে নিশ্চুপ থেকে কেন আমাকে মারছিস? মৌনতা বালিশ সরালো। এরপর ফাঁকা দৃষ্টিতে রণর পানে তাকালো। এই দৃষ্টিতে রণ কিচ্ছু খুঁজে পেল না। মৌনতার চোখে রণর ভালোবাসা, কামুকতা, প্রেম বহুভাবে খুঁজলো, কিন্তু কিচ্ছু নেই। রণ ভ্রু কুঁচকালো। মৌনতার এমন অপরিচিত আচরণ তাকে ভেঙে চুরমার করছে। কিছুক্ষণ আগের সমস্ত আনন্দ যেন পানসে হলো। রণ মৌনতার হাতের মুঠো থেকে বালিশ সরিয়ে মৌনতার 2 হাতের কবজি চেপে ধরল। সে মৌনতার গলার ভাঁজে মুখ ডুবাতে চাইল, কিন্তু মৌনতা মুখ ঘুরিয়ে নিল। রণ থামল না। সে বলল, আগে বলেছিলাম উন্মাদ হলে আমি বধির হব। তুই শুনিসনি তখন আমার কথা? কিছু তো গোপন করিনি আমি। তবে এখন কেন তোর এত ধরা বাঁধা? বলেই রণ মৌনতার কানে, কপালে, গালে সব শেষে ঠোঁটের দখল নিল। কিন্তু নির্জীব মৌনতা। রণ শরীরের আগুন যখন চূড়ান্ত উত্তাপ ছড়ালো, তখন মৌনতার বুকের ওড়না টান দিয়ে সরাতে চাইল, কিন্তু শক্ত করে ওড়না চেপে ধরে রইল মৌনতা। রণ এক পলক রক্তচক্ষু নিয়ে মৌনতাকে দেখল, অতঃপর আগ্রাসী হয়ে মৌনতার গায়ের কাপড় খুলে ছড়ে মারল মেঝেতে।
রনর ভালোবাসা চাওয়া পাওয়া কিচ্ছু মৌনতার হৃদয়ে কোনো অনুভূতি জাগাতে পারছে না, বরং ভালোবাসাময় স্পর্শগুলো মৌনতার শরীরে সূচের ন্যায় বিচ্ছে। মৌনতার গলা টিপে ধরে রণ বলল, খুব কষ্ট পাবি, কিন্তু আম সরি, আমি নিরুপায়। নিজের অধিকারে এক বিন্দু ছাড় দেব না আমি। এ পর্যন্ত তুই নিজে আমাকে নিয়ে এসছিস, মাঝ নদীতে এনে আমাকে ধাক্কা দিয়ে ফেলে কোথাও যেতে পারবি না তুই। আমি মারলে তোকে মরতে হবে। মৌনতা কেঁদে ফেলবে এবার। সে রণকে সজোরে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে বিছানা থেকে নেমে গেল। এরপর ফ্লোর থেকে নিজের কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দরজা হেলান দিয়ে বসে ফুপিয়ে কেঁদে উঠল। মৌনতার আকস্মিক এহেন ক্রূর আচরণে রণ কথা বলার ভাষা হারালো। ঘামঝরা শরীরের পানে একবার নজর বোলালো। তার চোয়াল শক্ত হলো, সেই সাথে চোখে জমলো টকটকে লাল রক্ত। ইচ্ছে হলো সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে। হাত দুটো শক্ত মুঠি করে দাঁড়িয়ে রইল রণ। সারা শরীরের রক্ত ছলকে মাথার মগজে উঠতে চাইছে। এই বুঝি রণর মরণ হয়। রণ মাথা চেপে ধরে দাঁড়িয়ে রইল। সমস্ত স্বপ্ন, চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা ভেঙে গুড়িয়ে খসে খসে পড়ছে। মৌনতা বেরোলো কিছুক্ষণ পর। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ওড়নায় মুখ মুছতে মুছতে রুমে এলো সে। এসে রণর পানে না তাকিয়ে কম্পিত গলায় বলে উঠল, আমায় যেতে হবে, বড় মা টেনশন করবে। রণ কোনো বাক্য ব্যয় করলো না। মৌনতা যাবার জন্য পা বাড়ালো। রণ রাগ সামাল দিতে একটা সিগারেট ধরালো। তাতে একটা অস্থির টান দিয়ে ভারী গলায় ডাকলো এবার। দাঁড়া। মৌনতার পা থেমে গেল। রণ মৌনতার সামনে এসে দাঁড়ালো। অতঃপর নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে গম্ভীর ভারী গলায় বলল, আমি বারবার তোকে ভাবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই তখন পা বাড়িয়ে এগিয়ে গিয়েছিলি। যখন তোর সাথে আমি পা মেলালাম, তখন তুই আমাকে ছুঁড়ে ফেললি। যেভাবে আমার মনটা ভাঙলি, এর জন্য আজীবন পস্তাতে হবে তোকে। আমাকে আর পাবি না তুই। তুই আমার সমস্ত ভালোবাসা গলায় টিপে হত্যা করেছিস। তোর মনে কি চলছে আমি জানি না। তুই আমাকে খুলে বলতে পারতিস সব, কিন্তু তুই কিচ্ছু করিস নাই। আমার বিলিয়ে দেওয়া ভালোবাসা প্রত্যাখ্যান করেছিস। কথাগুলো বলতে বলতে রণর গলা ধরে গেল। আরো কিছু বলতে চাইলো, কিন্তু কণ্ঠ ভেঙে এলো। নাক ফুলিয়ে চোখের পাতা ঝাপটে সিগারেটে আরেক টান দিল রণ। এরপর মৌনতার চোয়াল চেপে ধরে মৌনতার চোখে মুখে ধোয়া উড়িয়ে বলল, লুক এট মি, লুক। মৌনতা ভয়ে ভয়ে তাকালো। জলে দু চোখ ভরে উঠেছে তার। রণ হ্যাঁচকা টানে মৌনতার হাত তুলে নিয়ে নিজের শরীর ছুঁয়ে দিল। এরপর মৌনতার হাত টেনে নিয়ে চেপে ধরল নিজ নাভির নিচে। মৌনতা হাত মোচড়ামুচড়ি করলো, কিন্তু শক্তিতে কুলাতে পারল না। রণ ঝটকা দিয়ে মৌনতার হাত সরিয়ে বলে উঠল, না চাইতে একটা পুরুষের সবকিছু ছুঁয়েছিস তুই, আর আমি তোর কোথাও স্পর্শ করা বাদ রাখিনি। তুই কলঙ্কিত। এই কলঙ্কিত শরীর আর কাউকে দেখাতে পারবি না তুই। অন্য কাউকে যদি ছুঁতেও চাস, আমাকে মনে পড়বে তোর। আর আজীবন এই শাস্তি তোকে বয়ে বেড়াতে হবে। মৌনতা এবার শব্দ করে কেঁদে উঠল। কথা বলার জন্য মুখ খুলল, কিন্তু কোনো আওয়াজ হলো না। রণ আরেকটু নির্দয় আর হিংস্র হলো। মৌনতার জামা টেনে উন্মুক্ত উদর বার করলো। অতঃপর হাতের জ্বলন্ত সিগারেট মৌনতার নাভির পাশে ঠেসে ধরল। আকস্মিক কাণ্ডে মৌনতা আর্তনাদ করে চিৎকার করলো। এটা তুমি কি করলে রণ ভাই? সিগারেট সরিয়ে রণ তাচ্ছিল্য হাসলো। যাক, কথা তবে বের হলো তোর মুখ দিয়ে। কি করলাম জানিস? তোকে পূর্ণরূপে কলঙ্কিত করে সিল মেরে দিলাম। আজকের পর থেকে না তোকে আমি ছুব, না কেউ তোকে ছবে। কলঙ্কের দাগ শরীরে বইয়ে নিয়ে কবর পর্যন্ত যাবি। বেরিয়ে যা চোখের সামনে থেকে। আমার সাথে আজই তোর শেষ দেখা। গেট আউট। বলেই চিৎকার করে উঠল রণ। রণর চিৎকারে মৌনতা কেঁপে উঠল। বলতে চাইল ভেতরের সমস্ত অপরাধবোধ জমানো কথা, কিন্তু কান্নার দমকে পারল না। ফ্লোর থেকে নিজের প্যান্ট তুলে পরে তাতে হুক লাগাতে লাগাতে বলে উঠল, ছলনাময়ী শয়তান ধোকাবাজ মেয়ে কোথাকার। এমন অপবাদ মৌনতার কলিজায় লাগলো। দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো মৌনতা। হোটেলে কেউ সিঁড়ি ব্যবহার করে না, তাই মৌনতার চিৎকার করা কান্না কেউ দেখলো না। মৌনতা হোটেলের নিচে গিয়ে একটা সিএনজি নিয়ে তার মামার বাসায় গেল। মৌনতা যেতেই হোটেলের সেন্টার টেবিলের সজোরে এক লাথি বসালো রণ। কাচের ভারী টেবিল লাথির তোড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। রণ বৃহৎ ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়ালো।
নিজের করুণ চেহারা নিজের কাছে অসহ্য লাগছে। শক্ত ঘুষিতে ভেঙে ফেলল সেই ড্রেসিং টেবিলের আয়না। ভাঙা কাচের ধারালো ঘর্ষণে রনর হাত কেটে রক্ত ঝরল। তোয়াক্কা করল না তা। মেঝে থেকে গেঞ্জি তুলে গায়ে জড়িয়ে হনহন করে বেরিয়ে এলো বাইরে। লবিতে দেখা হলো সোহানের সাথে। রনর হাত দেখে সোহান ভাবুক হলো, সেই সাথে কুচকালো কপাল। রণ গম্ভীর গলায় বলল, ম্যানেজারকে সঙ্গে নিয়ে উপরে যাও। কত ক্ষতি হলো তা পুষিয়ে ক্যান্টনমেন্টে এসো। আমি ঢাকার বাইরে যাবো আজই। আর দাঁড়ালো না রণ, চলে গেল একটা ট্যাক্সি বুক করে। সোহান ম্যানেজারকে নিয়ে ওপরে এসে চমকে উঠল। কক্ষের অবস্থা যা তা। সোহানের দেয়া গোপন প্যাকেট টেবিলের ওপর পড়ে আছে সযত্নে। সোহান কম্পিত শ্বাস ফেলে সবটা বুঝি চমকিত হলো। রণ কোথায় যাবে এটাও সোহান আন্দাজ করে ফেলল। মনতার দুর্ভাগ্য ভেবে সোহান টাকা মিটিয়ে সবাইকে নিয়ে প্রস্থান নিল। মামাবাড়ি এসে জেদ শুরু করলো মৌনতা। সে আজই বাড়ি ফিরে যাবে। শফিকুল ইসলাম ভাগ্নের মতিগতি কিছুই বুঝলেন না। সায়নী আর সিমি কিছুটা আন্দাজ করলো। শফিকুল ইসলাম যখন মৌনতাকে আরো 2 দিন থাকার অনুরোধ জানালো, তখন চিৎকার করে কেঁদে মৌনতা বলে উঠল, আজই ফেরত না পাঠালে ছাদ থেকে লাফ দেবো মামা। শফিকুল ইসলাম বাক্যহারা হলেন এমন হুমকিতে সিমিকে সহ বিকেলের বাসে মৌনতাকে তুলে দিয়ে সাদনান মির্জাকে খবর পাঠালেন। তোমার মেয়ের হঠাৎ কি হলো জানি না, না পারতে বাসে তুলে দিছি। বাস স্ট্যান্ড থেকে সঠিক সময়ে এসে নিয়ে যেও। বৃহৎ ড্রয়িং রুমের নির্দিষ্ট সোফায় বসে বসে পুরাতন জমির দলিলপত্র দেখছেন দেওয়ান মির্জা। কিছুক্ষণ পরে এশার আজান হবে। নামাজ শেষ করে রাতের খাবার খেয়ে তিনি আজ দ্রুত ঘুমাবেন। সকালে পুরনো বন্ধু হামিদের সাথে দেখা করতে কাশীপুর যাবেন। ফতেহপুর থেকে কাশীপুরের দূরত্ব বহুদূর। বৃদ্ধ শরীরে আজকাল এত ধকল কুলায় না। নেহাত হামিদ খান ছাড়ছে না, তাই যেতে হচ্ছে। দেওয়ান মির্জা পুরো বাড়ির দলিলটা বের করলেন। নাতি নাতনিদের মধ্যে সমান ভাগে বাড়িটা ভাগ করবেন তিনি। উকিলের সাথে খুব শীঘ্রই এ ব্যাপারে কথা বলতে হবে। শরীরটা ভালো যাচ্ছে না। হায়াত মওতের কথা বলা যায় না। তিনি কোনো ঝামেলা রেখে মরতে চান না। সবাইকে সুখী সমৃদ্ধ করে তবেই চিরনিদ্রায় ঘুমোতে চান তিনি। কিছু না মনে করলে আপনার সাথে একটু কথা বলতাম আব্বা। রেনুমার আকস্মিক গলায় দলিল থেকে উপরে তাকালেন দেওয়ান মির্জা। রেনুমার হাতের কম চিনির দুধ চা এগিয়ে বৃদ্ধের পাশেই বসলেন। এরপর একটা ছবি এগিয়ে বলে উঠলেন, ছবিটা একটু দেখুন আব্বা। রেনুমার হাত থেকে ছবি দিয়ে মুগ্ধ হয়ে দেখলেন দেওয়ান মির্জা। খুব সুশীল সুন্দরী এক মানবীর স্থির চিত্র। শরীরে আভিজাত্য ঠিকরে পড়ছে। বৃদ্ধ মাথা ঝাঁকিয়ে বললেন, অপূর্ব, কিন্তু কে এই মেয়ে বড় বউ? রেনুমা একটু নীরব রইলেন। এরপর গুছিয়ে বললেন, আমার বান্ধবী শিউলির মেয়ে আব্বা। ওই যে শিউলি আপনাকে বাতের ব্যথার কবিরাজি ওষুধ দিয়েছিল, ওর মেয়ে। বৃদ্ধ প্রশস্ত হেসে বললেন, বাহ, খুব সুন্দর মেয়ে তো শিউলি। তা বিয়ে শাদী হয়েছে? রেনুমা মিষ্টি হেসে মাথা নাড়িয়ে জবাব দিলেন, মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে আব্বা, খুব মেধাবী। আমি চাইছিলাম যে আপনাদের কারোর যদি অমত না থাকে তবে শিউলি মেয়ের সাথে রনর বিয়ে দিতে। কথাখানা শেষ হতে না হতেই বিধ্বস্ত অবস্থায় মৌনতা এসে দাঁড়ালো ড্রয়িং রুমে। রেনুমার কথাটা তার মাথায় বজ্রের ন্যায় পতিত হলো। সেই সঙ্গে দেওয়ান মির্জার চোখ মুখে আমাবস্যার আধার নামলো। রেনুমা মৌনতাকে দেখে হেসে ডেকে উঠল, এখানে আয় মনো, এসেছিস ভালোই হয়েছে। দেখ রনর জন্য কেমন মেয়ে পছন্দ করেছি। বলে নিজেই উঠে গিয়ে মৌনতাকে টেনে নিজের কাছে এনে বসালেন। দেওয়ান মির্জা কথা ঢাকা দিতে ক্ষিপ্ত গলায় বললেন, ও বাড়ি থেকে এত ঝামেলা বাকিয়ে কেন এলো? একবার জেদ করলো যাবার জন্য, আবার জেদ করলো ফেরার জন্য। ঘটনা কি বলো তো? মৌনতা মাথা নত রেখে জবাব দিল, ওখানে দম বন্ধ লাগছিল দাদু। রেনুমা মৌনতাকে থামিয়ে পুনরায় বলে উঠল, জীবনে আপনার কাছে কিছু চাইনি আব্বা, এইবার চাইছি বংশমর্যাদা ভুলে শিউলির মেয়েটা আমাদের এনে দিন। আপনি বললে রনও রাজি হবে। মেয়েটাকে আমার খুব মনে ধরেছে। মা হিসেবে ছেলের জন্য
টুকটুকে একটা বউ চাওয়া তো অন্যায় কিছু নয় আব্বা। বলেই মৌনতাকে ছবিটা দেখিয়ে বলে উঠল দেখো মৌন, দেখো কত সুন্দর। এবারে সবার চাইতে সুন্দরী হবে এই মেয়েটা, তাই না বল? মৌনতার ডাঙায় তোলা মাছের মতো তরপাতে লাগলো, কিন্তু রেনুমার হাত থেকে ফসকে উঠে যেতে পারল না। দেওয়ান মির্জা নাতনির অবস্থা আঁচ করে বলে উঠলেন, কিন্তু রেহনুমা, রনর জন্য আমি মৌনতাকে পছন্দ করে রেখেছিলাম মনে মনে। কথাটা শুনে রেনুমার হাসি মুখ বন্ধ হয়ে গেল। এদিকে সৌম্যর বউ এগিয়ে এসে বলে উঠল, মৌনতার সঙ্গে রনর কি করে মিলবে দাদু ভাই? স্কুলের গণ্ডিই তো বেরোয়নি এখনো। তাছাড়া আর্মি অফিসারদের বউ হয় বুদ্ধিমতী, চতুর আর স্মার্ট। মৌনতা ওসবের ধারে কাছেও নেই। রন নিজেও ব্যাপারটা খারাপভাবে নেবে, বাড়িতে অযথা ঝামেলা লাগবে। দুদিন ধরে আসা নাতি বউয়ের ঔদ্ধত্য দেখে দেওয়ান মির্জা শব্দ করে দলিল টেবিলে ছুঁড়ে মারলেন। অতঃপর ভারী গলায় বললেন, আমি তোমার সঙ্গে কথা বলছি রেহনুমা। তোমার ছেলের বউ আজ আমাকে বড় বড় জ্ঞান দেওয়া শুরু করেছে দেখছি। এখন বুঝতে পারছো কেন এই মেয়েকে ঘরে তুলতে চাইনি? রেনুমা চোখ গরম করে ছেলের বউকে সরতে বললেন। রেনুমা জানেন মৌনতা কারোর সঙ্গে সম্পর্ক আছে। মনে একজনকেই ঠাঁই দিয়ে অন্য কারোর সঙ্গে সংসার পাতা বড্ড কষ্টসাধ্য ব্যাপার। তাই রেনুমা নরম গলায় মিথ্যে বললেন, যাতে নিজের গায়ে কোনো দোষ না আসে। মৌনতাকে আমারও বেশ পছন্দ আব্বা। মৌনতার কথা রনকে আমি বলেছিলাম সৌম্যরও বিয়েতে। ও কোনোভাবেই মৌনতাকে বিয়ে করতে রাজি নয়। যাকে ছোট থেকে বোনের মতো স্নেহ করে এসেছে তাকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। কথাটা বলেই মাথা নত করে ফেললেন রেনুমা। মৌনতা তাৎক্ষণিক বিস্ফোরিত কাতর চোখে রেনুমার পানে তাকালেন। কথাটা বিশ্বাস হলো না তার। মৌনতা রেনুমার থেকে চোখ সরিয়ে দেওয়ান মির্জার পানে তাকালো, অতঃপর ক্লান্ত গলায় ডাকলো, দাদু ভাই। দেওয়ান মির্জা রেনুমার পানে অনিমেষ তাকিয়ে রইলেন। কোনো মিথ্যা কথা বা চাতুরির অভ্যাস রেনুমার নেই। সেই ছোটবেলায় নিজে পছন্দ করে মেয়েটাকে ঘরে তুলেছিলেন দেওয়ান মির্জা। তবে আজ রেনুমা এত বড় মিথ্যে কি করে বলল? মৌনতা কলের পুতুলের ন্যায় উঠে দাঁড়িয়ে সিঁড়ি ধরে নিজের ঘরে গেল। শায়লা রান্নাঘর থেকে সমস্ত কথাবার্তা শুনলেন। ভয়ে শিউরে উঠল তার হাত পা। মৌনতার হৃদয় ভাঙবে তিনি জানেন, তবে আসন্ন ঝড় কি ফেরাবে? হেডকোয়ার্টারে নিজের মিশন সংক্রান্ত সকল পেপার সাইন করে জমা দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেল রণ। হাতে বেশ কয়েকদিন সময় আছে, আপাতত ছুটি। বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, আবার মৌনতার মামা বাড়ি গিয়ে মৌনতাকেও দেখতে ইচ্ছে হচ্ছে। তখন মৌনতার সাথে এতটা নিষ্ঠুর ব্যবহার করা উচিত হয়নি তার। রাগের বশে মাথা ঠিক ছিল না। এদিকে মৌনতার জেদ মিশনের ওপর খাটিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারল রণ। মৌনতার কান্নারত মুখটা বারবার চোখে ভাসছে। রণ নিজের ফোন চেক করলো, হৃদয়হীনা একটা মিসড কল পর্যন্ত দেয়নি। ঠোঁট কামড়ে তপ্ত শ্বাস ফেলে সায়নীর নম্বর ডায়াল করলো রণ। রিং হতেই ফোন তুলল সায়নী। হ্যালো। সায়নী, আমি রণ। মৌনতাকে দাও। মৌনপু? মৌনপু তো দুপুরেই গ্রামে ফিরে গেছে রণ ভাই। রণ ব্রু কুচকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো, অতঃপর লাইন কেটে নিজের জিপ নিয়ে ছুটল গ্রামে। রাতে আর খাওয়া হলো না মৌনতার। শায়লা নিজেও ডাকলো না, তার নিজেরই গলা দিয়ে খাবার নামছে না। সাদনান মির্জা আজকাল বাড়ি ফেরেন না বললেই চলে। মানুষটার অস্বাভাবিক আচরণ তাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। কোনো কিছুরই আগামাথা খুঁজে পান না তিনি। নিজের খোলা ব্যালকনিতে আকাশের পানে এক মনে তাকিয়ে আছে মৌনতা। চাঁদে ঢাকা আকাশটা ধীরে ধীরে মেঘে ঢেকে যাচ্ছে, সেই সাথে পাতলা হাওয়া বইছে। বৃষ্টি হবে বোধ হয়। সন্ধ্যাবেলায় রেনুমার কথাগুলো বারবার কানে পাচ্ছে মৌনতার। রণর সাথে কঠিন এক বন্ধনে ইতোমধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে সে। চাইলেও এ বাঁধন ভাঙা সম্ভব নয়। কিভাবে সামনের পরিস্থিতি সামাল দেবে মৌনতা? রেনুমা তাকে ভুল বুঝে মুখ ফিরিয়ে নেবে না তো? মৌনতা নিজের অমানিসা ঘেরা ভবিষ্যৎ দেখে মুখে ওড়না গুজে গুঙিয়ে কেঁদে উঠল। যে জিনিসটা ভালোবাসা পর্যন্ত ঠিক ছিল, অতি বাড়াবাড়িতে তা বিয়েতে গিয়ে ঠেকেছে। রণ কখনোই মৌনতাকে মুক্তি দেবে না।
মৌনতা মুক্তি চায়ও না, আবার একই ছাদের নিচে রণর পাশে অন্য কাউকেও মৌনতা সহ্য করতে পারবে না। তবে উপায় কি? এ কেমন কঠিন অন্তর্ধ। মৌনতা ঘড়িতে সময় বদলালো। রাত প্রায় 1:30টার কাছাকাছি। আকাশের মেঘ ঘন হয়ে ধীরে ধীরে বৃষ্টি শুরু হলো। বাতাসের তোড়ে ছোট ছোট বৃষ্টিকণা এসে মৌনতার সফেদ ফ্যাকাশে মুখ ভিজিয়ে দিল। এমন সময় গেটের কাছে শব্দ হলো। মৌনতা সেই শব্দ তোয়াক্কা করল না। এসব অযাচিত শব্দে তার কি আসে যায়? নাক ডেকে ঘুমানো আকাশের বাটন ফোনটা হঠাৎ শব্দ তুলে বেজে উঠল। তড়িৎ ঘুম জড়ানো চোখে ফোন কানে তুলে আকাশ বলে উঠল,